সামাজিক মাধ্যমে আমাদের এই বাংলায় যারা খুব ইনফ্লুয়েন্সিয়াল ইদানিংকালে, তাদের মধ্যে নিঃসন্দেহে ডাক্তার পিনাকি ভট্টাচার্য অন্যতম। থানাগুলো বাংলাদেশে প্রায় 400 থানা ভাঙচুর হয়েছে, এরপরে 400 থেকে 500 গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তো যেখানে ময়লার গাড়ি পোড়ানোর জন্য মির্জা ফখরুল সাহেবকে জেলে যেতে হয়েছে, পুলিশের গাড়ি নয়, ময়লার গাড়ি। তো সেখানে পুলিশের 400 গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এটার জন্য আপনি কি মনে করেন, মামলা হবে না? পুলিশের কি এই অবস্থা থাকবে? অবশ্যই মামলা হবে। এবং সেই মামলায় কারা আসামি হবে? থানায় যে আগুন দেওয়া হয়েছে কারা আসামি হবে বলেন তো? ওই জায়গাটা ডাক্তার পিনাকি যে প্রশ্ন করেছে, বর্তমান প্রেক্ষাপটে এই প্রশ্নের মূল্য 1000 কোটি টাকার চাইতেও বেশি। এই যে ডাক্তার পিনাকিকে নিয়ে আমি এখন কথা বলছি, এই কথাটা আপনারা যদি পিনাকি সাহেবের গত কয়েকদিনের ভিডিও দেখেন, শাহেদ আলমের ভিডিও দেখেন, আমার ভিডিও দেখেন, বাংলাদেশের ডক্টর জাহিদের ভিডিও দেখেন, মোরালেস দেখবেন 19-20। হয়তো তারা একটা কথা আগে বলেছে, তারপর আমি বলেছি, অথবা আমি আগে বলেছি, তারা বলেছে। এবং বাংলাদেশে এই কয়দিনের ডক্টর ইউনূসের সাহেবের যে সিদ্ধান্তগুলো দেখেন, জামাতের সিদ্ধান্তগুলো দেখেন, বিএনপির সিদ্ধান্তগুলো দেখেন, আমাদের এই বক্তব্য অনুযায়ী কিন্তু তারা অনেক কিছু, তাদের ধ্যান ধারণা, চিন্তা চেতনা, তারা যেভাবে পরিবর্তন এনেছেন, একই সঙ্গে রাজপথে যারা কথা বলেন, তরুণ রাজনীতিবিদ, তারা সবাই কিন্তু এই আমরা যেভাবে বলছি ওইভাবে কিন্তু এখন দাবি দাওয়াগুলো সামনে চলে এসেছে। এখন এই কথাগুলো ডক্টর ইউনূস আসছেন, তার বিরুদ্ধে কেউ কথা বলতে চায়নি, কেউ না কেউ তো বলতে হবে, কিন্তু বিনিময় কি হলো? ডক্টর ইউনূসেরই কিন্তু লাভ হয়েছে। এই যে রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করতে হবে, ডক্টর ইউনূস রাজনীতিবিদদের সাহায্য সহযোগিতা ছাড়া পারবেন না, নির্বাচনের একটা রোড ম্যাপ লাগবে, একটা টাইম ফ্রেম লাগবে। এই কথাগুলো যদি সেই 6-7 তারিখ থেকে আমি বলা শুরু না করতাম, তাহলে আজকে দেখেন ডক্টর ইউনূস তুলনামূলকভাবে গতকালকের চেয়ে আজকে ভালো আছেন, বিএনপি গতকালকের চেয়ে আজকে ভালো আছে, জামাতও গতকালকের চেয়ে আজকে ভালো আছে। এবং আমরা যদি সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে না পারি, আমরা কেউ টিকতে পারবো না। এখন যেটা বলছিলাম ডক্টর পিনাকি, তো ডক্টর পিনাকি তিনি যেভাবে বলতে পারেন, বিদেশে বসে আমি তো এভাবে বলতে পারেন। এখানে একটা ব্যাপার হলো, দেখেন এখন পাইকারি হারে মামলা হচ্ছে, এবং এই মামলা নিয়ে একটা বিরাট ব্যবসা শুরু হয়ে গেছে। এর সঙ্গে রাজনীতি জড়িত, অরাজনীতি জড়িত, অপরাজনীতি জড়িত, তার সঙ্গে সঙ্গে স্বার্থ, সবকিছু জড়িত। মানে যে কোনো একটা গ্রুপকে, প্রতিপক্ষ যার টাকা আছে, জমি আছে, দখল আছে, তাকে হেনস্থা করার জন্য 1 নম্বর আসামি শেখ হাসিনা, নিচে 200 লোকরে জড়িয়ে সে একটা বিরাট মামলা কোর্টে দিয়ে দিল, থানায় দিয়ে দিল। এখন থানা এবং কোর্টগুলো এরকম একটা মানসিক চাপের মধ্যে রয়েছে, তাদের কাছে এই ধরনের কোনো মামলা গেলেই তারা নিয়ে নিচ্ছে, এবং এর একটা মামলাও টিকবে না। বিনিময়ে কি করবে? এই মামলাগুলো চালাতে গিয়ে যারা চালাবে, যারা রিসিভ করবে, পুরো সামাজিক যে স্ট্রেন গুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। ফলে সবাই এখন বলা শুরু করছে, যেই লাউ সেই কদু। তা আমরা কেন সেই লাউ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিশ্ববিখ্যাত লোকের সঙ্গে আমার কেন সে শেখ হাসিনার সেই লাউ আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা কদু কেন বলতে যাবো? বোঝার চেষ্টা করেন। কাজেই এই লাউ কদু থেকে বাঁচাতে হলে এই ধরনের যে মামলা মোকদ্দমা, সেই মামলা মোকদ্দমা বন্ধ করতে হবে। এবং বিএনপি এখন বলছে যে না, কোনো মামলা গেলেই নেওয়া যাবে না, জিডি এন্ট্রি করেন, তদন্ত দেন, তদন্ত দিয়ে তারপর শেষে যদি সত্য প্রমাণিত হয় তারপর সেটা মামলা করেন। আর অথচ এরকম শত শত হাজার হাজার মামলা যদি হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে, গায়েবী মামলা করেছে, তাহলে এই জমানাতে ডক্টর ইউনূসের সঙ্গে তাদের পার্থক্যটা কি হলো? এই হলো এক। 2 নম্বর হলো যে আগামীতে যে বিপত্তি আসতে পারে, একটা জিনিসের মধ্যে স্মরণ করতে হবে যে যারা উর্দি পড়ে, যেমন আনসার, বিজিবি, এমনকি গ্রামের চৌকিদার, মিলিটারি অর্থাৎ সেনাবাহিনী, পুলিশ, এদের কিন্তু উর্দি সংক্রান্ত একটা নিদারুণ ইউনিটি আছে। আপনি একজন পুলিশের কনস্টেবলকে অপমান করেন, আইজি সাহেব ওটা যতদিন চেয়ারে বসে থাকবে আপনাকে কিন্তু সে কখনই ছাড় দেবে না। আপনি একজন আইজি সাহেবকে অপমান করেন, এটা যদি প্রকাশিত হয়ে যায়, একবার অজয় পাড়া গায়ের যাকে বলা হয় একজন কনস্টেবল 20 বছর পরে হলে আপনাকে ঘৃণা করবে। ঠিক সেনাবাহিনীর মধ্যে একই অবস্থা। এখন এই যে আমরা যে কাজগুলো করেছি, মানে এই আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, তো এখানে আমরা হত্যা মামলা করছি, কিন্তু ক্রিমিনাল কেস অনুযায়ী 50 বছর পরেও, 100 বছর পরেও একটা ক্রিমিনাল কেস নতুন করে চালু হতে পারে। এখন আওয়ামী লীগের লোক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও কিন্তু মামলা করার সুযোগ থাকবে। তো এই বিষয়গুলো এখন যারা আছেন তাদেরকে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আনতে হবে, যেন আগামীতে এই বিষয়গুলো নিয়ে যারা এই আন্দোলনের নেতৃত্বে আছেন, সরকারের নেতৃত্বে আছেন, তারা যেন ফেতনা এবং ফাসাদের মধ্যে না পড়েন। দ্বিতীয়ত, এখানে নির্মম ভাবে অনেক পুলিশ মারা গেছেন। অর্থাৎ পুলিশের হাতে যেভাবে শহীদ আবু সাইদ মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, তদ্রুপ
পুলিশ, অনেক পুলিশ, এবং সেই পুলিশের মধ্যে আমরা তো হারুনকে মারতে পারিনি, বিপ্লবকে মারতে পারিনি, আমরা মেহেদি নামক যে দুর্বৃত্ত বিএনপির অফিসে গিয়ে বারবার আক্রমণ করেছে, আমরা তো তার একটা পশমও ছুঁতে পারিনি এখন পর্যন্ত। এরপরে হাবিব কোথায়, মেট্রোপলিটন হাবিব কোথায়, মুনির কোথায়? অর্থাৎ যারা এই পুরো বাহিনীটিকে তছনছ করে ছেড়ে দিয়েছে, আপনি যদি 100 এরকম ক্রিমিনাল প্রকৃতির আওয়ামী পান্ডা ধরেন, আমরা তো এখনো তাদের একটা পশম স্পর্শ করতে পারিনি। কেউ বলছে হারুনকে গণপিটুনি দেওয়া হয়েছে, হারুন খানা আছে, ওখানে আছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারিনি তাদেরকে, এবং ভবিষ্যতে যে করতে পারবো সেটা আজকের দিন পর্যন্ত তার কোনো নমুনা নাই। কিন্তু আলটিমেটলি দেখেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল। তো সাব ইন্সপেক্টররা অনেকে ঘুষ টুস খেয়ে ঢাকাতে বাড়ি করে খুব অল্প, কিন্তু কনস্টেবলরা বিশ্বাস করেন, আমাদের দেশে কনস্টেবলরা সব মিলিয়ে যদি 2,30,000 থাকে তাহলে প্রায় 1.5 লাখের মতো কনস্টেবল। এরা যে বেতন পায়, ভাতা পায়, মানবতার জীবনযাপন, সেই ট্রাফিক সার্জন থেকে শুরু করে একটা মানুষ এ যুগে কেউ 2 টাকা ঘুষ খায়? আমরা ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল একটা রিক্সাওয়ালার কাছ থেকে 2 টাকা ঘুষ খাচ্ছে, ওর যে বেতন ভাতা সেই অনুযায়ী কিন্তু এই সমাজ অনুযায়ী সে চলতে পারে না। আমি একটা ঘটনা জানি যে এক পুলিশ কনস্টেবলের এইখানে মারা গেছে, তার লাশ ঢাকা থেকে নেওয়ার মতো, গ্রামে নেওয়ার মতো ভাড়া সে পুলিশ কনস্টেবল পরিবারের কাছে ছিল না। প্রমাণ চান, নাম, ঠিকানা, পরিবারের সবকিছু সব আমি দিয়ে দেবো। ফলে অন্য একজনের কাছে তার স্ত্রী সেই এই কথা জানার পরে অন্য একজন লোক তাকে 15,000 টাকা দেওয়ার পরে এই ঢাকা থেকে সেই লাশ নেওয়া যাওয়া হয়েছে সেই কনস্টেবল। এরকম দুঃখজনক ঘটনা অনেকগুলো ঘটেছে। আমরা পুলিশ যে সকল অপকর্ম করেছে সেই অপকর্মগুলোর সমস্ত ডিটেলস আমরা জোগাড় করছি এবং আমরা আবেগ তৈরি করছি, কিন্তু পুলিশের মধ্যেও ঠিক এইভাবে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে তাদের মধ্যে যে ইন্টারনাল গ্রুপগুলোতে আছে তাদের বিরুদ্ধে যে নৃশংসতাগুলো চালানো হচ্ছে, সেখানে চালানো হয়েছে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু তারা ক্রমশ বিক্ষুব্ধ হয়ে উঠছে, এবং যখনই তারা সুযোগ পাবে তখনই কিন্তু এইগুলো নিয়ে মামলা করবে। আর মামলা করবে কাদের বিরুদ্ধে? যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এই কথাই ডক্টর পিনাকি বলেছেন। এই কথাটা আমি অনেক আগে বলতে চেয়েছিলাম, কিন্তু দেশের এই অবস্থাতে আমি যদি বলি তাহলে অনেকে জাস্ট সেটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারবে না। এই জন্য ডক্টর পিনাকির যে ডক্টর বলি মাঝে মধ্যে, সে বোধহয় পিএইচডিও করতে যাচ্ছে, তো তার মুখ দিয়ে আসার পর আমি কথাটা নিরাপদ নিশ্চিন্তে বলতে পারলাম যে থানাগুলো, বাংলাদেশে প্রায় 400 থানা ভাঙচুর হয়েছে, এরপরে 400 থেকে 500 গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তো যেখানে ময়লার গাড়ি পোড়ানোর জন্য মির্জা ফখরুল সাহেবকে জেলে যেতে হয়েছে, পুলিশের গাড়ি নয়, ময়লার গাড়ি, তো সেখানে পুলিশের 400 গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এটার জন্য আপনি কি মনে করেন মামলা হবে না? পুলিশের কি এই অবস্থা থাকবে? অবশ্যই মামলা হবে, এবং সেই মামলায় কারা আসামি হবে? থানায় যে আগুন দেওয়া হয়েছে কারা আসামি হবে বলেন তো? ওই জায়গাটা ডাক্তার পিনাকি যে প্রশ্ন করেছে, বর্তমান প্রেক্ষাপটে এই প্রশ্নের মূল্য 1,000 কোটি টাকার চাইতেও বেশি। এই প্রশ্নের এই জায়গাটি নিষ্পত্তি করতে হবে বর্তমান সরকারের যারা আইনজ্ঞ রয়েছেন, আইনের বিষয়ে যাদের বিশেষ জ্ঞান রয়েছে, কি করে আগামী দিনগুলোতে এই আন্দোলনে যারা নায়ক, সরকার যারা পরিচালনা করছেন, তারা তো মূলত আমাদের উপকার করার জন্য এসেছেন। আমাদের উপকার করতে গিয়ে তাদের যদি কাপড় ছোপড় না থাকে শরীরে, তাদের যদি জেলে যেতে হয়, তাহলে ভবিষ্যতে কেউ তো উপকার করতে আসবে না। এবং অনেকে বলেন যে কিছু গাছ আছে, উপকারী গাছ, যেগুলোর চামড়া মানুষের জন্য উপকারী। তো এই উপকারী গাছের কাছে গিয়ে দেখবেন তাদের শরীরে চামড়া থাকে না। এখন এই জমানাতে যারা উপকার করতে আসছেন তাদের অনেককেই শত্রু হতে হবে আগামী দিনে, এটা সত্য, কিন্তু সেই শত্রুতারা যেন একটা সহনীয় অবস্থার মধ্যে থাকে এবং সেই শত্রুতা যেন তারা মোকাবেলা করতে পারেন। বিশেষ করে এই তরুণ প্রজন্মের সারা বাংলাদেশের যে সমন্বয়, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে শুরু করে প্রায় লক্ষাধিক তরুণ এবং তরুণী যারা এই অভ্যুত্থানের জন্য নিজেদের জীবন বাজি রেখে রাস্তায় এসেছেন, এবং তারা নিজ নিজ সমাজে, সংসারে ইতিমধ্যেই পরিচিত হয়ে পড়েছেন, অ্যাবাউট 1 লাখ। এখন এই 1 লাখ তরুণ এবং তরুণীকে আপনারা কিভাবে রক্ষা করবেন এবং বর্তমানে কিভাবে প্রোটেকশন দিবেন, ভবিষ্যতে কিভাবে প্রোটেকশন দিবেন, যেন তারা কোনো অবস্থাতেই ভবিষ্যতের পুলিশ দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। এবং এখন যারা এই 17 জন বা এখন 22-23 জন যারা উপদেষ্টা রয়েছেন, উপদেষ্টার বিশেষ সহকারী রয়েছেন, তারাও যেন বিপদে না পড়েন। ওই কথাটাই ডক্টর পিনাকি বলেছেন যে যখন অভ্যুত্থান হয় তখন অনেক কিছু ঘটে। তিনি বলেছেন যে এতগুলো থানা যে আক্রমণ হলো, একটা থানা কেউ বলবে যে আমরা ছাত্ররা আক্রমণ করেছি, ছাত্ররা তো আক্রমণ করেনি, তাহলে এই থানাগুলো কারা আক্রমণ করেছে? ফলে এই আন্দোলন ঘটানোর জন্য পর্দার আড়ালে অনেক কিছু হয়েছে, গেম হয়েছে, রিগেম হয়েছে।
তো সেই বিষয়গুলো তিনি ইন্ডিকেট করেছেন এবং তিনি ভবিষ্যতে হয়তো আমি মনে করি যে এটা আরো ইন ডিটেলস বলবেন। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আগামীতে খোলা হবে, ফাইল খোলা হবে।